ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা আবারও চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে আপনাদের জন্য আমি 3টি ঘটনা শেয়ার করব। আশা করি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। আজকে প্রথম যেই ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা মূলত আমাদের গত যে এপিসোডটা ছিল, 2টি ঘটনা শেয়ার করার কথা ছিল এবং ভিডিওটা খুব বেশি লং হয়ে যেতেছিল, এই জন্য আমি দ্বিতীয় ঘটনাটা বলি নাই। তবে দ্বিতীয় ঘটনাটা ছোট, তো আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, যারা না শুনছেন তারা হয়তো এই ঘটনাটা শেষ করে হয়তো ওইটা আপনারা চাইলে শুনে আসতে পারেন। তো ওই ঘটনাটা ছিল মূলত রায়হান নামে কেউ একজন পাঠাইছিল তার যে দাদার সাথে ভ্যান গাড়িতে লাশ নিয়ে যাওয়ার যে ঘটনাটা ছিল, তো সেই দাদার সাথে এই ঘটনাটাও ঘটে। তো আজকে এই ঘটনাটা দিয়েই শুরু করতে চাই, সাথেই থাকুন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো সেই দাদার ব্যাপারে বিস্তারিত আগের ঘটনায় বলা হয়েছে, তো যারা ওইটা শোনেন নাই তাদের জন্য আরেকবার একটু ছোট্ট করে বলতে চাই যে দাদা ছিল আসলে খুবই দুষ্ট প্রকৃতির মানুষ। তো তিনি কিন্তু লেখাপড়ার দিকে তার তেমন একটা মন ছিল না, আর ওই সময়টাতে গ্রামে তেমন বেশি একটা লেখাপড়ার কোনো গুরুত্ব ছিল না, কেউ গুরুত্ব দিত না। যেহেতু গ্রাম অঞ্চল, সবাই বেশিরভাগ সময় সবাই কাজের দিকে বেশি গুরুত্ব দিত, যেমন মাঠে ধান ফসল এইগুলা, যেমন মাছ ধরতো। তো সেই দাদাও কিন্তু ব্যতিক্রম ছিল না, তিনিও এরকমই মাছ ধরতেন। তাদের যে বাড়িটা ছিল, বাড়ির পাশে একটা খাল ছিল, সেই খালের মধ্যে যে ভেসাল দিয়ে মাছ ধরে, ওরকম যে ভেলার মতো যে জালগুলা, ওই জাল দিয়ে মাছ ধরতেন। আর আপনাদের ওই এপিসোডে বলা হয়েছে যে দাদাদের ফ্যামিলিতে কিন্তু অভাব ছিল না, তিনি নিজে থেকে এইগুলা করতেন, তাকে নিষেধ করলেও তিনি শুনতেন না। তো যাই হোক, এরকমই একদিন তিনি মাছ ধরতেছিলেন এবং সেদিন ওই এটাকে কি যেন বলে, জোয়ার ভাটা আসলে নাকি মাছটা বেশি পাওয়া যায়, এরকম একটা কিছু। তো ওই দিন নাকি ওরকম কিছু একটা চলতেছিল। তো তখন সেই দাদা কিন্তু অনেক মাছ পাইতেছিলেন এবং ঝুড়ির মধ্যে রাখতেছিলেন, ডোলার মধ্যে। তো ওই দিন কিন্তু তিনি এত এত পরিমাণে মাছ পান যে তার 3টা ডোলা একদম পুরা ভুইরা যায়। তো সে ওই ভেসালের পাশেই একটা ছোট্ট তার থাকার জন্য একটা বাসা বানাইছিলেন, যেটার মধ্যে তিনি ঢুকে থাকতেন এবং ওইটার মধ্যে আবার মাছ নিয়েও তিনি রাখতেন। তো এরকমই তিনি সেই ঝুড়ি থেকে ছোট ছোট 3টা ঝুড়ি পুরা ভরে যায়, এই ঝুড়িগুলা তিনি আবার টেনে টেনে সেখানে তার এই ঘরটার মধ্যে রেখে আসতেছিলেন। তো এরকমই তিনি আরো একটা ঝুড়ি বইরা ফেলেন মাছ ধরে। তো তিনি যখন সেখানে রাখতে যান, তো সেখানে রাখতে যেয়ে দেখেন যে আসলে সেই মানে তার যে ডোলাগুলা ছিল, যেটার মধ্যে তিনি মাছগুলা রাখছিলেন, ওইগুলা একদম হালকা হয়ে আছে। তো এইটা দেখে তিনি অবাক হয়ে যান যে আরে এতগুলা মাছ ধইরা রাখলাম, তো এটা আবার হঠাৎ এরকম হইলো কিভাবে, বা মাছ কে নিল? তো সে ভাবতেই লাগলেন যে হইতে পারে যে মাছগুলা চুরি হইছে বা চোর এখানে আশেপাশেই আছে কেউ। তো আপনারা আরেকটা বিষয় জেনে থাকবেন যে আগের দিনে যারা মাছ-টাছ এগুলো ধরতেন বা কোথাও যাইতেন, তাদের সাথে একটা লোহা জাতীয় কিছু রাখতেন। তো আগের দিনে যেরকম অন্যান্য বিষয়বস্তুর উপরে তাদের বিশ্বাস থাকুক বা না থাকুক, কিন্তু এই যে অলৌকিক যে জিন-ভূতগুলা, এগুলা তো এখনকার দিনে অনেক মানুষ বিশ্বাস করে না। কিন্তু ওই সময়টাতে এটা তারা সবসময় গুরুত্ব দিত। তাই একটা লোহা জাতীয় কিছু তাদের সাথে রাখতো। আর তাদের ভাষ্যমতে যে একটা লোহা জাতীয় কিছু যদি তাদের কাছে থাকে, তাহলে কোনো জিন-ভূত এগুলা তাদের কোনো ক্ষতি করতে পারে না। এই জিনিসটা তারা বিশ্বাস করতেন ওই সময়টাতে। তখন সেই দাদার কাছে একটা লোহার একটা রড ছিল। রড না বলতে ওইটা রডের মতোই। ওই রডটা নিয়ে তিনি
এদিক সেদিক দেখতে থাকেন যে আসলে কে মাছগুলো চুরি করলো। তিনি ভেবেই নিছিলেন যে হইতে পারে চোর, কিন্তু তিনি তখনও জানতেন না যে এটা অস্বাভাবিক কিছু। তো তিনি যখন এদিক সেদিক খুঁজতে থাকেন, তিনি হঠাৎ করে একটা আম গাছের দিকে তার চোখ যায় এবং তার মনে হলো যে তিনি যখন ওই আম গাছটার দিকে তাকাইলেন, কিছু একটা সেই আম গাছটার মধ্যে লুকায়া গেল পেছনে। তো তিনি তখন সেই দিকটাতে অন্য সাইড দিয়ে ঘুরে সেই দিকটাতে যাওয়ার চেষ্টা করেন এবং তিনি যান। তো তিনি সেই আম গাছটার পেছনে যেয়ে দেখেন যে আসলে কেউ নাই। তখন তিনি সেখান থেকে চলে আসেন এবং আবারও দূর থেকে লক্ষ্য করতে থাকেন। তার সেই বাসার উপরে আবার তিনি একটু দাঁড়ান। তো দাঁড়িয়ে তিনি সেখান থেকে আবারও মাছ ধরতে থাকেন। তো তিনি একটা জিনিস ভাবেন যে মাছ যেহেতু চুরি হইতাছে, চোর এখানে আশেপাশে আছে। তার মানে তিনি আরো মাছ রাখবে, সেই চোর আবারও নিতে আসবে, তখন তিনি তার উপর আক্রমণ করবে। তো ঠিক তিনি এই কাজটাই করতে থাকেন। তো ঠিক এমন সময় দেখতে পান যে সেই যেই অবয়বটা ছিল দূর থেকে বোঝা যাচ্ছিল না যে মানুষ না অন্য কিছু। তো সে তখন এসে তার সেই বাসার পেছন দিক দিয়ে ঢুকে এবং একটা ঝুড়ি সেখান থেকে টেনে বের করতেছে। তো এইটা দেখে দাদা সেখান থেকে দৌড়ে চলে আসে সেখানটাতে। এসে মানে সেই জিনিসটাকে একটা বাড়ি মারেন পেছন থেকে। তো জিনিসটাকে দেখতে পান যে একটা মহিলা সাদা কাপড় পরা, যার দাঁতগুলো অনেক বড় বড় এবং তার সারা শরীরটার মধ্যে তীব্র মাছের গন্ধ। এবং সে সেইখান থেকে মাছ নিয়ে যে এক খাবলা তার মুখের মধ্যে দিছে, ওটাও তিনি বুঝতে পারতেছিলেন। যখন তিনি বাড়িটা মারেন সে চেঁচাইতে থাকে অনেক জোরে এবং তার মুখ থেকে সেই মাছগুলা পড়তেছিল। তখন সেই দাদা এটা দেখে নিজেও ভয় পেয়ে যান, কিন্তু দাদা তো ছিলেন একটু অন্য টাইপের মানুষ। তো তিনি সেই লোহাটা দিয়ে আরো কয়েকটা আঘাত তিনি সেখানে করেন। যে দাদার ভাষ্যমতে যে ওইটা একটা পেতনি ছিল। আর দাদারা ওই সময়টাতে তাদের গ্রামে এরকম পেতনির ঘটনা অনেক ছিল। অহরহ এরকম ঘটনা ঘটতো যে অমুক পেতনি দেখছে বা ওরকম, ছোট ছোট অনেক জনের সাথে এরকম ঘটনা আছে। তখন দাদা সেই পেতনিটাকে আরো কয়েকটা বাড়ি মারেন। সেই পেতনিটাও তার উপর আক্রমণ করে এবং তার সাথে একটা ধস্তাধস্তি শুরু হয়। তো দাদার হাতে যেহেতু সেই রডটা ছিল, সেই রডটা দিয়ে বেশ কয়েকটা আঘাত সেই পেতনিটাকে করে এবং একটা পর্যায়ে দেখে যে সেই পেতনিটা মাটিতে পড়ে যায়। তখন দাদা সেখান থেকে এক দৌড়ে বাড়িতে চলে আসে এবং বাড়িতে আইসা তিনি সবাইকে এই ঘটনাটা বলেন যে তার সামনে পেতনি পড়ছিল বা পেতনির সাথে এরকম হয়েছে। তো পরবর্তীতে ওই রাতে আর কেউ আসে নাই, কিন্তু পরের দিন সকালবেলা যখন মানুষজন আসে সেখানে আইসা দেখতে পায় যে সে তার দেখানো যে জায়গাটা ছিল ওই জায়গাটাতে একটা কাক মরে পড়ে আছে। তো পরবর্তীতে সেই দাদার যে বাবা ছিল সে তাকে পুরোপুরিভাবে নিষেধ করে দেয় যে মাছ ধরার কথা। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে সেই রায়হান কিন্তু তার দাদাকে জিজ্ঞেস করেছিল যে দাদা তুমি কি তারপরে আর কখনো মাছ ধরো নাই? তখন দাদা রহস্য করে একটা কথা বলছিল যে আমি কি আর তাদের কথা শোনার ছেলে ছিলাম? তখন আমি উল্টা আরো উত্তর দিছিলাম যে আমি একটা পেতনি বিয়ে করে নিব, এরকম একটা কিছু সেই দাদা তখন তাকে বলে। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো এখন যেই দ্বিতীয় ঘটনাটায় যেতে চাই, এই ঘটনাটা যিনি পাঠাইছেন তার নাম হচ্ছে আলামিন। তো আলামিনই ২টা ঘটনা পাঠাইছেন, কিন্তু তার সাথে এই ঘটনাগুলো ঘটে নাই। এই ২টা ঘটনাই মূলত তার শোনা ঘটনা। তো ১ম যেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটা হচ্ছে যে তাদের এলাকারই একটা ছেলে, সে মাদ্রাসায় পড়তো এবং সেও একটু দুষ্ট প্রকৃতির ছিল। তো তাদের যে মাদ্রাসাটা ছিল, তো তাদের বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু সেই একটা শ্মশানের পাশ দিয়ে যেতে হয় মাদ্রাসায়। ঘটনাটা যেদিন ঘটে সেদিন সেই ছেলেটা সন্ধ্যার সময় মাদ্রাসায় যাইতেছিল
বাসা থেকে খাওয়া দাওয়া শেষ করে। তো সেই শ্মশানের পাশে যখন আসে, তখন একটা কুকুর মানে দূর থেকে ঘেউ, ঘেউ করে ওঠে। মূলত তার সাথে কিছু ভাজা পোড়া ছিল। তার বাসা থেকে সেগুলা দেওয়া হয়। পিঠা সম্ভবত ছিল। তো তিনি যখন মানে সেই মানে কুকুরটা ঘেউ, ঘেউ করে, তখন তিনি একটা ওইখান থেকে ঢিল তুলে সেই কুকুরটাকে ছুঁড়ে মারেন এবং কুকুরটার শরীরে লাগে, মানে কুকুরটা আঘাত পায়। তো সে একটা মানে করুণ একটা শব্দ করে সেখান থেকে চলে যায়। তো সেই ছেলেটাও চলে যায়। তো পরবর্তীতে সে যখন মাদ্রাসা যায়, তো তিনি রাতের বেলা যখন ওয়াশরুমে যান, তো ওয়াশরুমে যেয়ে তিনি মানে তার মনে হইতেছে যে ওয়াশরুমের মানে উপরে কিন্তু একটা ছোট জানালার মতো থাকে। ওইখান থেকে কেউ একজন মানে শব্দ করতেছে। তো তিনি এটা দেখার জন্য তিনি দাঁড়ান, দাঁড়ায় সেখানটাতে উঁকি দেন। তো উঁকি মেরে তিনি যে দৃশ্যটা দেখেন সেটা দেখে তিনি মারাত্মক ভয় পেয়ে যান। তিনি দেখতে পান যে সেখানে একটা ভয়ংকর একটা মুখ, যার দাঁতগুলা বড় বড়, চোখগুলা জ্বলতেছিল এবং সারা মানে মুখটাই কেমন যেন একটা মানে অন্য ধরনের, মানে মনে হচ্ছে রক্তাক্ত রক্তাক্ত এরকম মনে হয় দেখলে। তো এরকম একটা মুখ তার দিকে মানে তাকায় আছে এবং তাকে একবার বলে যে তোর খবর আছে, এরকম একটা কিছু বলে। তো সে একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো পরবর্তীতে তার হুজুর, তার আরো যারা সহকারী ছিল সবাই এসে তাকে সেখান থেকে উদ্ধার করে। এবং পরবর্তীতে সেই ছেলেটার যখন জ্ঞান ফিরে, তখন সে মানে বিস্তারিত ঘটনাগুলো বলে যে এই জিনিসটা দেখছে। তখন সেই হুজুররা চিন্তা করে যে আসলে এই ছেলেটা কি এমন করছে যার কারণে এরকম। তো ছেলেটাকে জিজ্ঞেস করা হয়, তুমি এমন কিছু করছো কিনা? তখন ছেলেটা বলে যে আমি আসার সময় শ্মশানে একটা কুকুরকে দেখছিলাম, সেটা মানে আমাকে দেখে ঘেউ ঘেউ করতেছিল, আমি সেই কুকুরটাকে একটা ঢিল মারি। তখন তাদের আর বুঝতে বাকি নেই যে এই ছেলেটা হয়তো কোনো জিনকে আঘাত করছে। এখন জিন তো প্রতিশোধ নেওয়ার জন্য আসছে হয়তো। পরবর্তীতে সেই মাদ্রাসার একজন বড় হুজুর ছিল, সে তখন তাকে শরীর বন্ধ করে দেয় এবং একটা তাবিজ দিয়ে দেয় এবং কিছু পানি পড়া দিয়ে দেয়। তো সেই ছেলেটার সাথে মানে এই ঘটনা আর ঘটে নাই। সে এইগুলা মানে একটা সময় ভুলেই গেছিল প্রায়। তো ঠিক এরকমই একদিন সে হঠাৎ নিখোঁজ হয়ে যায় এবং সে নিখোঁজ হয়ে যায়। ঠিক তার ২ দিন পরে তার জ্ঞান ফিরে। তো যখন তার জ্ঞান ফিরে, মানে সে মানে জানে না সে কোথায় গেছিল। তার বাড়িতেও সে ছিল না এবং তিনি একটা জায়গায় যখন মানে উঠেন, তাদের বাড়ির আশেপাশে কোথাও। তো তার মনে হইতাছে যে সে অজ্ঞান হয়ে এখানে পইড়া ছিল। তার জাস্ট এখন জ্ঞান ফিরল। সে ঘুম থেকে উঠছে। এরকম তার মনে হইতেছিল। অথচ সে বাড়িতে ২-৩ দিন ছিল না। এবং তিনি দেখতে পান যে তার সারা শরীরে মানে কেউ যদি আঘাত করে, কেউ যদি মারে, এরকম হইয়া আছে তার সারা শরীরে। তো তিনি তখন বাড়িতে যান। মানে বাড়িতে গিয়ে তিনি পরে জানতে পারেন যে আসলে তিনি ৩ দিন যাবৎ বাড়িতে নাই। তো এরকমই বেশ কিছু ঘটনা ঘটে তার সাথে। অস্বাভাবিক কে যেন তাকে মারে। অথচ যখন মারে তিনি কে মারে এটা বলতে পারেন না, বা যখন মারে তিনি তখনও কিছু বলতে পারেন না। যেমন তিনি ঘুমায়ে আছেন, ঘুম থেকে উঠে দেখেন যে তার সারা শরীর ব্যথা এবং বিভিন্ন জায়গায় শরীরে মানে দাগ, আঘাতের চিহ্ন। তো এরকম বিষয়গুলো ঘটতে থাকে। তখন সে মানে তাকে একটা বড় হুজুরের কাছে নেওয়া হয় এবং সেই হুজুরটা সেই জিনটাকে হাজির করে এবং বলে যে সে তাকে মারছিল, যার কারণে সে এরকম প্রতিশোধ নিতেছে এবং সে চায় যে ওকে এইভাবে মারতে মারতে একটা সময় পুরোপুরিভাবে শেষ করে দিবে। পরবর্তীতে সেই হুজুরটার মাধ্যমে সেই ছেলেটা আস্তে আস্তে সুস্থ হয়। সো ভিউয়ার্স, এই ছিল একটা ঘটনা। এবং সে আলামিন ভাইয়েরই আরেকটা ঘটনা আছে, যেটা তিনি এটাও তার শোনা ঘটনা তার আশেপাশের মানুষের কাছ থেকে। তো একজন মুরুব্বি লোক, তিনি কোনো একটা কারণে সে চট্টগ্রাম গেছিলেন মানে ট্রেনের মাধ্যমে। তো এটা নাকি অনেক আগের মানে ৯০ দশকের ঘটনা হবে তখনকার।
তো তিনি যখন সেইখানে যেয়ে নামেন, তো মাঝখানে নাকি আবার ট্রেনটা একটা জায়গায় অনেকক্ষণ থামানো ছিল কি একটা সমস্যার কারণে বা যেকোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে। যার কারণে মানে ঐদিন তাদের ট্রেনটা স্টেশনে আসতে মোটামুটি রাত হয়ে যায় এবং শীতের রাত ছিল এবং যাত্রী খুবই কম ছিল এবং ওইখানে কোনো ধরনের ভ্যান রিক্সা কিছুই ছিল না, কোনো গাড়ি ছিল না। তো স্টেশনে নেমে তিনি খুঁজতে থাকেন যে আসলে গাড়ি কোথায় আছে। তো পরবর্তীতে সে কোনো গাড়ি সেখানে পান না। তো অবশেষে তিনি চিন্তা করেন যেহেতু গভীর রাত, গাড়ি যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে দেখি কোনো দোকান খোলা আছে কিনা। তিনি দোকানে গিয়ে বসবেন বা একটু চা খাবেন, যেহেতু শীতের দিন অনেক। তো তিনি খেয়াল করে দেখেন যে আশেপাশে আসলে কোনো চায়ের দোকান খোলা নাই এবং সবকিছুই বন্ধ এবং কোনো গাড়ি নেই। তো তিনি এরকম খুঁজতে থাকেন আর ২-১ পা করে হাঁটতে থাকেন। তো তিনি একটা সময় চিন্তা করেন যে স্টেশনের যেই রুমগুলা আছে সেখানে শুয়ে থাকবেন। তো পরবর্তীতে চিন্তা করলেন যে একটু খুঁজে দেখি হাঁটাহাঁটি করে কোনো দোকান পাওয়া যায় কিনা। তো হঠাৎ তিনি মানে স্টেশন থেকে মোটামুটি ভালোই একটু দূরের দিকে যান, যেখানটাতে একটু জঙ্গল টাইপের। সেখানে যাওয়ার সময় তার মনে হইতাছে যে সেখানে টিম করে আলো জ্বলতাছে। তখন তিনি সেটা দেখে সামনের দিকে আগান এবং যেয়ে দেখেন যে আসলে একটা মুরব্বি লোক বসা। তার বয়স মোটামুটি ভালোই হবে। দেখেন যে সে চা বিক্রি করতেছে। তখন তিনি দ্রুত সেই দোকানটার কাছে যান এবং জিজ্ঞেস করেন যে চাচা চা হবে নাকি। তো সেই চাচা তার দিকে অনেকক্ষণ অবাক দৃষ্টিতে অনেকক্ষণ তাকায় থাকে এবং তারপরে তিনি বলেন যে হ্যাঁ হবে চা। তখন তিনি বিস্তারিত বলেন এবং জানতে চান যে এখান থেকে মানে কিভাবে যাওয়া যায়, তার ঠিকানাগুলা সেই চাওয়ালা চাচাকে বলেন। তো চাচা বলে যে বাবা আপনি তো এখন আর যেতে পারবেন না, আর এই জায়গাটাও ভালো না। তো আপনি এক কাজ করেন, স্টেশনের যে রুমগুলো আছে সেখানেই শুয়ে থাকেন গা, আর বের হওয়ার দরকার নেই। তখন সেই লোকটা বলে যে আসলে আমি তো বের হইতাম না, আমি মূলত আসছি একটু চা খাওয়ার জন্য এবং দেখতে চাচ্ছিলাম যে আসলে কোনো দোকান খোলা আছে কিনা, তাই চাচা এসে আপনার সাথে দেখা হইল। এবং তিনি চাচাকে কিছু চা দিতে বলেন এবং ওই চাচা তাকে চা দেয়। তখন তিনি চাচাকে প্রশ্ন করেন যে চাচা আপনি এত রাতে যে দোকান খুলে বসে আছেন, আপনার কি কাস্টমার আসে, বেচা কিনা হয়? তখন সেই চাচা বলে যে আসলে আমি তো রাতের দোকানদারি। তো এটা শুনে সে একটু অবাক হয় যে আসলে এ কেমন উত্তর। সে রাতের দোকানদার মানে এটা কি বুঝাইতে চাইলো। তো সে একটু মূলত অবাকই হয় এবং তার যখন মানে টনক নড়ে, তিনি তখন বুঝতে পারেন যে তার আশেপাশে কয়েকজন লোক এসে বসলো, অথচ তিনি কাউকে দেখতে পাচ্ছেন না। এবং সেই চাচা মানে ওই লোকগুলা এসে বসার পরে মানে কিছু চায়ের ব্যবস্থা করতেছিল, মানে কাপে চা ঢালতেছিল, এরকম একটা বিষয়। তখন সেই লোকটা সেই দোকানদারকে বলে যে চাচা আপনি চা ঢালতেছেন কেন, আপনার তো কোনো কাস্টমার নাই। তখন বলে যে হ্যাঁ বাবা আছে। তখন তিনি মানে এরকম মানে সেই চায়ের কাপগুলা এনে মানে অদৃশ্য কোনো মানুষের হাতে তুলে দিতেছিলেন একটার পর একটা, এবং কোনো মানুষ যে স্বাভাবিকভাবে যেভাবে চা খায় ঠিক সেইভাবেই চা খাচ্ছিল এবং কাপ থেকে কমতেছিল চা। তো এই দৃশ্যটা দেখে মানে তার আর বুঝতে বাকি নাই। তখন সে ওইখান থেকে মানে উঠে চলে যাবেন তার দোকানে যা লেনদেন ছিল তা দিয়ে। ঠিক তখনই সেই মুরুব্বি লোকটা বলে যে বাবা আমি বুঝতে পারছি, আপনি যে বুঝতে পারছেন এটা আমিও বুঝতে পারছি, কিন্তু আপনি এখান থেকে এখন বের হইয়েন না, আপনার ক্ষতি হবে। পরবর্তীতে বলে যে ঠিক আছে বাবা আপনি এখানে বসেন। পরবর্তীতে সে যখন ওইখানে বসে দেখে যে চাচা একটা লাঠি হাতে সে সামনের দিকে যায় এবং
মানে এরকম মনে হইতাছে যে সে কাউকে তাড়াইতাছে। কিছু মানুষের ভিড় এবং সে সেখান থেকে তাড়ায় দিতাছে। তো পরবর্তীতে তিনি দেখতে পান যে সেই চাচা সেই রেল লাইনের যে রাস্তাটা ছিল ওই রাস্তা ধরে দৌড়ে মানে দূরে কোথাও কাউকে মানে তাড়ায় দিয়া তারপরে আসলো এরকম কিছু একটা। পরবর্তীতে চাচা বলে যে, "আপনার আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনি এখন এইখানে বইসা থাকেন অথবা আপনি সেই আপনার যেই রুমটা আছে সেই রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে থাকবেন আর আজকে দরজা খুলবেন না।" পরবর্তীতে সেই চাচা তাকে সঙ্গে করে নিয়ে সেই যে স্টেশন রুম ছিল সেখানে তাকে নিয়ে দিয়ে আসেন এবং সে ওইখানে থাকেন। পরবর্তীতে যখন সকাল হয় সে যখন মানে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নেন তিনি তখন সেই চাচার কাছে যেতে চান। যে আসলে জানতে চাইবেন যে কি হয়েছিল রাতে। তিনি সেখানে যেয়ে দেখেন যে আসলে সেখানে কোনো দোকানই নাই। তো এটা দেখে তিনি মানে আরো কয়েকজনকে জিজ্ঞেস করেন সেই স্টেশনে যেই লোকজন ছিল যে যারা রেলওয়েতে চাকরি করে এরকম কিছু লোকজনের কাছে তিনি জানতে চান। তারা সবাই বলে যে না এখানে কোনো চায়ের দোকান নাই বা ছিল না। কিন্তু আসল যেই তার সাথে যেই ঘটনাগুলা ঘটছে এটা মানে তিনি কাউকেই বিশ্বাস করাইতে পারতেছিলেন না। তো পরবর্তীতে তিনি মানে একটা হুজুরের কাছে যান। সেই হুজুর বলে যে আসলে ওইটা একটা ভালো জিন ছিল এবং সে আপনাকে প্রোটেক্ট করছে ঐদিন। নাইলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। মানে অন্য অনেকগুলা জিন আপনার পিছু লাগছিল। সো ভিউয়ার্স এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো তাহলে আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ।